আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ আমরা রসায়ন প্রথম পত্র গুণগত রসায়নের ওয়ান শট সিকিউ ক্লাস করব। যতগুলো ইম্পর্টেন্ট টাইপ আছে সবগুলো টাইপ দেখিয়ে দেব। শুরুতে আমরা কি করব? কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কি? যে সংখ্যার সাহায্যে তোমার ইলেকট্রনের আকার, উপশক্তি স্তরের আকৃতি এবং ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস এবং একটি ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে জানা যায়, এটা হচ্ছে তোমার কি? কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা রিলেটেড একটি ম্যাথই বিভিন্নভাবে আসে, বিভিন্ন কোশ্চেন চেঞ্জ করে আসে, বাট সেম একটাই থাকে। ধরো ডেমো হিসেবে এটা রাখলাম আমরা। এখানে একটা সেল দেওয়া আছে, কে কে এল এম ও এন। তোমাকে বলছে সর্ববহিস্থ সেলের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা এল ও এম এর মান নির্ণয় পূর্বক হিসাব করো। একটা ঘর বানাবো আমরা। এটা হচ্ছে আমাদের এন এর মান, এটা হচ্ছে আমাদের ছোট হাতের এল এর মান, এটা এম, এটা এস, অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। আমাদের এখানে বলছে কি? সর্ববহিস্থ শক্তি স্তর। সর্ববহিস্থ শক্তি স্তরে কি আছে? এন। এই ক্ষেত্রে এন এর মান কত? কি এর ক্ষেত্রে এন এর মান 1, এল এর ক্ষেত্রে 2, এম এর ক্ষেত্রে 3, এন এর ক্ষেত্রে 4। তাহলে আমাদের এন এর মান দেওয়া আছে 4। যেভাবে বলতেছি জাস্ট টেকনিকগুলো মাথায় রাখবা। এন এর মান আমাদের নির্দিষ্ট জানা যে 4ই হবে, মিডলে 4। এবার এল এর মান কিভাবে দিবা? মনে রাখবা এইখানে যে সংখ্যা থাকবে 0 থেকে শুরু করে এই সংখ্যা 1 আগ পর্যন্ত সব দিয়ে দিবা। এর আগে কি আছে? 0, 1, 2, 3, 4 পর্যন্ত যাব না। আবার বলতেছি, এটার মূলত কি করতে হয় যে n - l, এটা হচ্ছে সূত্র n - 1, এটা 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 পর্যন্ত যাবা। এখানে n এর মান যা থাকবে তার বেশি যাব না, এর আগ পর্যন্ত শেষ। তাহলে n এর মান 4, l এর মান কি? 0, 1, 2, 3। m এর মান কি করবা? m এর মান এই l এ যা থাকবে সেটা নেগেটিভ থেকে স্টার্ট করে পজিটিভে শেষ করবা। 0 তো 0, আর 1 থেকে কি করবা? -1 থেকে স্টার্ট করবা, কমা 0, কমা +1। আবার 2, -2 থেকে স্টার্ট করব, +2 তে শেষ করব। -2, -1, 0, +1, +2। আবার 3, এটা কি করব? -3 থেকে স্টার্ট করব। -3, -2, -1, 0, +1, +2, +3। এগুলো আমাদের m এর মান। তারপরে s এর মানটা কি? এগুলো কি? অরবিটাল সংখ্যা। কিন্তু দেখো, এটা হচ্ছে তোমার 4 না, 4s, এটা হচ্ছে 4p, এটা হচ্ছে তোমার 4d, এটা হচ্ছে তোমার 4f। এখন তোমরা এর মধ্যে ছোটবেলা ঠিকই পড়ছিলা যে ধরো 3p, 3p এর ঘরে যে এইভাবে অরবিটাল আঁকতা, এক তিনটা অরবিটালে দুইটা করে মোট 6টা ইলেকট্রন। এই যে তিনটা অরবিটাল, এই দেখো 4p তে তিনটা অরবিটাল, তারপর 4d তে থাকে 5টা, তারপর f এ থাকে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7টা। এখন s নাম্বার কি? প্রতিটা অরবিটালে ইলেকট্রন কয়টা আছে এটা দেখবা। 4s এ কি অরবিটাল একটা, একটা অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন থাকে না। তাহলে ফার্স্টেই করবা প্লাস মাইনাস হাফ, তারপর এখানে একটা তিনটা, জাস্ট আগে 3 দিবা, 3 দিয়ে গুণ করে প্লাস মাইনাস হাফ। তারপর এই ক্ষেত্রে 5টা অরবিটাল, দেখো 1, 2, 3, 4, 5, 5 দিয়ে গুণ করে প্লাস মাইনাস হাফ। তারপর এখানে কত? 7টা, 7 দিয়ে গুণ করে প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ। তাহলে কি করলাম? ফার্স্টে n এর মান যা থাকবে তার থেকে 1 কম করে সিরিয়ালে 4টা লিখবো। এখানে 3 থাকলে আমরা এখানে স্টপ দিয়ে দিতাম। এখানে 4 আছে তাই আমরা 3 পর্যন্ত গেছি। তারপর l এর মানের পূর্ব শক্তি স্তরের মানের পর আমরা যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সেই মান কি করব? এখানে যা থাকবে মাইনাস থেকে স্টার্ট করে প্লাসে গিয়ে শেষ করব। -1, 0, +1, -2, -1, 0, +1, +2, -3, -2, 0, +1, +2, 3। তারপর এই
কি কি বলে এটাকে, ঘূর্ণন সংখ্যার ক্ষেত্রে কি করব, জাস্ট সব ভাগ তুই মনে রাখবো, এখানে জয়টা আছে অত দিয়ে গুণ দিয়ে দেবো প্লাস মাইনাস হাফ কে, এখানে 0 একটা প্লাস মাইনাস হাফ কোন গুণ দেই নাই, এখানে 3টা 3 দ্বারা গুণ দেবো, এখানে 5টা 5 দ্বারা গুণ দেবো, এখানে কয়টা আছে 7টা 7 দ্বারা গুণ দেবো। এখন আসে অরবিটাল সংখ্যা কাও, এখানে অরবিটাল সংখ্যা কয়টা আছে একটা একটা, তারপর এখানে অরবিটাল সংখ্যা কয়টা 3টা, এখানে অরবিটাল সংখ্যা কয়টা 1 2 3 4 5টা, তারপর এখানে অরবিটাল সংখ্যা কয়টা 7টা 7টা। এখন আসো ইলেকট্রন সংখ্যা, প্রতিটা অরবিটাল ইলেকট্রন থাকে কয়টা দুইটা, দেখো এই যে এখানে 3p তে কয়টা দুইটা 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 6টা, তারপর যদি এখানে 3s থাকতো 3s তে সেক্ষেত্রে কি হইতো অরবিটাল একটা আর ইলেকট্রন থাকতো দুইটা, প্রতিটি অরবিটালে একটার বেশি দুইটা ইলেকট্রন থাকে না। সো যদি অরবিটাল একটা হয় তাহলে ইলেকট্রন হবে দুই গুণ দুইটা, ইলেকট্রন সংখ্যা দুইটা, অরবিটাল তিনটা তার মানে ইলেকট্রন কয়টা 6টা, অরবিটাল 5টা তার মানে ইলেকট্রন কয়টা 10টা, অরবিটাল 7টা তার মানে ইলেকট্রন দ্বিগুণ 14টা 14টা। এখন আমাদের কি কি বলছে যে এম এল এগুলোর মান নির্ণয় পূর্বক মোট অরবিটাল সংখ্যা, কি বলছে মোট বোর সর্ববস্থিত সেলে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা। আচ্ছা অরবিটাল সংখ্যা বলতে পারে, অরবিটাল সংখ্যা কয়টা 1 3 4 4 আর 5 কত 9 আর 7 16, টোটাল অরবিটাল সংখ্যা 16টা, এভাবে আমরা লিখে দিব এই যে টোটাল মানে মোট অরবিটাল সংখ্যা, অরবিটাল ইজ ইকুয়ালস টু 16, আর টোটাল মোট ইলেকট্রন ইজ ইকুয়ালস টু কত 16 মানে 32, যোগ করে দেবা 32 হবে। এই যে ম্যাথটা এইটাই তোমাকে নানান ভাবে মানে প্রশ্ন ঘুরিয়ে দিবে, কিন্তু সেম ম্যাথটাই কোন ক্ষেত্রে এই 4 এর জায়গায় 3 হবে, ধরো 4 এর জায়গায় 3 দিয়ে বলবো, মানে এখানে n না বলে এই যে তোমাকে বললো যে m শক্তি স্তরটা বের করো, সেক্ষেত্রে তুমি কি করবা সেম ম্যাথ তুমি যে এতটুকু এখানে স্টপ হয়ে যাবে, এই যে এতটুকু বাদ, পরে তুমি যোগ করে দিবা। আবার যদি তোমাকে 4 বলে তাহলে তুমি পুরোটা লিখবা, এতটুকু 3 আসবে না 4 এরটা আসবে। তো ধরো আমরা সিকিউ করে দেখিয়ে দিই, চলো চলো এই সিকিউটা দেখি। এখানে কি কুমিল্লা বোর্ড 2019, এখানে একটা উদ্দীপক দিয়েছে ধরো 1a 2b 3c 4d 5e, মানে এটা লেখা দিয়েছে, লেখা দেওয়ার পর কি বলছে যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে ডি শক্তি স্তরের, ডি কোনটায় যে 4, ডি শক্তি স্তরের অরবিটাল সংখ্যার নির্ণয় পূর্বক মোট ইলেকট্রন সংখ্যা গণনা করো। একটু আগে আমি যেইটা দেখাইছি সেম ওইটাই, তারপরও আর লাস্ট একবার আমি দ্রুত করে দিচ্ছি মানে কিভাবে করবা। কি বলছে যে ডি নাম্বার শক্তি স্তর, ডি তে n এর মান 4, জাস্ট আগে n, তারপর কি l, তারপর কি m, তারপর s, এরপর হচ্ছে তোমার অরবিটাল সংখ্যা, এরপর হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা। তোমরা একটু কথায় লিখে দিবা এই যে এগুলো। তারপর n এর মান কি 4, তাহলে l এর মান কি হবে 0 থেকে 3, 0 1 2 3। তারপর m এর মান কি হবে 0 এর ক্ষেত্রে হবে 0, 1 এর ক্ষেত্রে হবে -1, 0, +1, 2 এর ক্ষেত্রে কি হবে -2, -1, 0, +1, +2, আর 3 এর ক্ষেত্রে কি হবে -3, -2, -1, 0, +1, +2, +3। আর s এর ক্ষেত্রে কি হবে ফার্স্টে কিছু নেই, প্লাস মাইনাস হাফ, তারপর 3 ইনটু প্লাস মাইনাস হাফ, তারপর 5 ইনটু প্লাস মাইনাস হাফ, এখানে 5টা আছে এখানে 7টা আছে, তারপর 7 ইনটু প্লাস মাইনাস হাফ। এখন অরবিটাল সংখ্যা এখানে কয়টা আছে দুইটা, সরি অরবিটাল তো একটা, অরবিটাল একটা, তারপর এখানে অরবিটাল তিনটা, এই সেল অরবিটাল কয়টা 5টা, তারপর এখানে কয়টা 1 2 3 4 5 6 7, ইলেকট্রন সংখ্যা কয়টা 2 দিয়ে গুণ দিয়ে দিবা, 2 3 দুগুণে 6 5 দুগুণে 10 7 দুগুণে 14। এখন আমাদের কি বলছে ফার্স্টে বলছে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে, কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করছি ডি শক্তি স্তর অরবিটাল নির্ণয় পূর্বক, ডি শক্তি স্তর কোনটা এটা, ডি শক্তি স্তরের মোট অরবিটাল কত, মোট অরবিটাল কত 1 3 5 7 7 16টা, টোটাল মোট 16, আর মোট ইলেকট্রন সংখ্যা কত 32। তাহলে কি আমরা
কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করছি, অরবিটাল সংখ্যা নির্ণয় করছি, অরবিটাল সংখ্যা নির্ণয় করার সাথে সাথে আমরা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করছি। তো এই সেম ম্যাথ সেম সিকিউ মিনিমাম 30টার উপরে তোমার আছে। আমি কয়েকটা সিকিউ এখন লিখে তোমাদের দেখাচ্ছি। এখানে আমরা অনেকগুলো সিকিউ রাখছি, সবই সেম। মানে তুমি যখন তুমি গাইড ধরবা দেখবা এই একরকম সিকিউ অনেক বোর্ডে আসছে। তো যে আগে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে ম্যাথটা করে দিছি এগুলাই সব দেখো একটা করে। এখানে একটা চিত্র দেওয়া আছে XYZ P, ময়মনসিংহ বোর্ড 2021। উদ্দীপকের সর্বশেষ স্তরে L ও M এর মান হিসেব করে মোট ইলেকট্রন সংখ্যা বের করো। সর্বশেষ কোনটা? যে P 1 2 3 4, P এর মান কত এখানে 4। তাহলে ওই যেটা দেখাই দিয়েছে ওইটাই। কি বলছে? ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। 2 নাম্বার কি ঢাকা বোর্ড 2017। আবার একটা চিত্র দেওয়া n এর মান 1, n এর মান 2, n এর মান 3, n এর মান 4। উদ্দীপকের বহিস্থ স্তরে L ও M এর মান হিসেব করে অরবিটাল সংখ্যা নির্ণয় করো। আর একটু কম ইলেকট্রন সংখ্যা, তুমি অরবিটাল নির্ণয় করবা, ইলেকট্রন নির্ণয় করবা, সবই করে দিয়ে আসবা। আর পরে এটা কি সকল বোর্ড 2018। উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো ডাইরেক্ট। 4 নাম্বারটা কি উদ্দীপকের মডেলটির সর্ববহিস্থ শক্তি স্তরের কয়টি ইলেকট্রন থাকতে পারে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে দেখাও। ওই সেম তুমি দেখাবা কয়টি ইলেকট্রন থাকতে পারে। কি বলছে? সর্ববহিস্থ শক্তি স্তর, এখানে z এর মান 3, সর্ববহিস্থ শক্তি স্তর 3, এখন আর 4 না। তাহলে এখন কি হবে? একটা ধাপ কমে যাবে। যখন 4টা লাইন হইছে এখন 4টা হবে না, 0 1 2 n এর মান যদি 3 হয় তাহলে এর মান হবে 0 1 2, তারপর m এর মান হবে 0 -1 0 +1 -2 0 সরি -2 -1 0 +1 তারপর +2, তিনটা। তারপর আর এটা হলো চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2022। একটা হাইড্রোজেন পরমাণু কোয়ান্টাম সংখ্যার মান হিসেব করে ডি শক্তি ঘরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। সেম প্রশ্ন। আর এটা কি বলছে? যে এটা একটু অন্যরকম ভাবে কি বলছে? যে ডি শেলে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, ব্যাখ্যা করতে বলছে। তুমি কি করবা? তুমি নির্ণয় করে দিবা যে 32টা থাকে, অতএব ডি শেলে 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, শেষ। তো হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যা রিলেটেড এই একটা প্রশ্ন এক সিকিউ দ্বারাই তুমি মিনিমাম কভার থাকবে, একটা সিকিউ কমন পেতে পারবে। পরবর্তী টাইপটি হচ্ছে তোমার বর্ণালী রিলেটেড ম্যাথ। বর্ণালীতে কি কি আসে দেখবো আমরা। আসলে বর্ণালীতে তোমাদের কিছু সূত্র মাথায় রাখতে হবে। এক নাম্বার মেইন সূত্র যেটা, এটা স্টার দিয়ে রাখো, যে তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু RH ইনটু 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার। এখানে n1 আর n2 আমি পরে বোঝাচ্ছি। আর E ইজ ইকুয়ালস টু hc ডিভাইডেড বাই ল্যামডা। আর nতম কক্ষপথের শক্তি টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু -2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 n স্কয়ার h স্কয়ার। আর nতম কক্ষপথের ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু r টু দি পাওয়ার n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট পাই z m e টু দি পাওয়ার e স্কয়ার। তো h এর মান এখানে আছে 6.6762 6 × 10^34 জুল s js। তারপর রিডবার ধ্রুবকের মান 1096678 সেন্টিমিটার ইনভার্স 1। তারপর এপসাইলন নট 8.854 10 টু দি পাওয়ার -12 c স্কয়ার n ইনভার্স 1 m ইনভার্স 2। এগুলো মুখস্থ রাখবা। এই যে আসো n এবং n2 এর মান। এখানে কয়েকটা নাম দেওয়া আছে, লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফান্ড। এই নামগুলো উল্লেখ থাকলে n1 এর মান ফিক্সড। এই যে এখানে n1 টা আছে না, এই যে n1, এই মানটা সব সময় ফিক্সড থাকবে। n2 টা তোমার চেঞ্জ হবে। n1 হচ্ছে তোমার কোথায় সে আসছে, আর n2 হচ্ছে কোথা থেকে আসছে। ধরো তোমাকে বলে দিল যে 4 নাম্বার থেকে লাইম্যান সিরিজে আসছে, তাহলে তো দেখো কি বলছে। আচ্ছা বলতে পারছি না। এখানে মনে রাখবা লাইম্যানের 1, বামারের 2, প্যাস্টেনের 3, ব্র্যাকেটের 4, ফান্ডের 5। এই যে এই 5টা নাম মাথায় রাখবা, যে শুরুতে লাইম্যান উল্লেখ থাকলেই n1 এর মান 1, বামার উল্লেখ থাকলেই n1 এর মান 2, প্যাস্টেন উল্লেখ থাকলে n1 এর মান 3, ব্র্যাকেট উল্লেখ থাকলে n1 এর মান 4, আর ফান্ড উল্লেখ থাকলে n1 এর মান 5। এখন তোমাকে প্রশ্নে বলে দেবে যে n2 এর মান কি। তোমাকে বলে দিবে যে এততম কক্ষপথ থেকে এই বামার সিরিজে আসছে, তার মানে বলে দিয়েছে তোমার বামার সিরিজে আসছে, তার মানে কি n1 এর মান 1। আর তোমাকে তখন বলে দিয়েছে যে ধরো পঞ্চম কক্ষপথ থেকে, তাহলে n2 এর মান 5।
আর একটা জিনিস, তারপর তোমার এই লাইম্যান কি অতিবেগুনি, এটা এটা মাথায় রাখবা। লাইম্যান সিরিজে অতিবেগুনি, বামার দৃশ্যমান, পেস্টেন ব্র্যাকেট ফান্ড সকল অবলোহিত রেঞ্জের। আর বেনিয়া সহ কলা এগুলো দৃশ্যমান 380 থেকে 780 ন্যানোমিটার। এটা হচ্ছে তোমার দৃশ্যমানের অঞ্চলে তোমার কি বলে রেঞ্জ। আর মাথায় রাখবা ল্যামডার সাথে শক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক, ল্যামডার সাথে এই তরঙ্গ সংখ্যা সম্পর্ক ব্যস্তানুপাতিক। ল্যামডা বেশি হলে শক্তি কম হবে, ল্যামডা বেশি হলে শক্তি তরঙ্গ সংখ্যা কম হবে, আবার ল্যামডা কম হলে শক্তি বেশি হবে, ল্যামডা কম হলে তরঙ্গ সংখ্যা বেশি হবে। এখন এই ক্ষেত্রে দেখো বেনিয়া সহ কলা 380 থেকে 780, তার মানে নিচে ল্যামডা বেশি উপরে ল্যামডা কম। আর উপরে যেহেতু ল্যামডা কম তার মানে শক্তি বেশি তরঙ্গ সংখ্যা বেশি, আবার নিচে আসার পর ল্যামডার মান বেড়ে গেছে, তাহলে ল্যামডা বেশি মানে কত এই তরঙ্গ সংখ্যা কম আর শক্তি কম। এই কয়টা জিনিস মাথায় রাখবা। লাগবে না। ধরো দুইটা কেস আছে, একটা হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম আর একটা হচ্ছে ল্যামডা মিনিমাম। তোমাকে প্রশ্নে বলে দিবে যে একবার ল্যামডা ম্যাক্সিমাম চাইবে আর একবার বলে তোমার ল্যামডা মিনিমাম। তো যখন তোমাকে বলবে ল্যামডা ম্যাক্সিমাম তখন তুমি n এর মান ধরো মিনিমাম, ধরো ল্যামডা মিনিমাম চাইলে তুমি n এর মান ধরবা ম্যাক্সিমাম, উল্টা। আর ল্যামডা ম্যাক্সিমাম চাইলে n এর মান ধরবা মিনিমাম। কিভাবে? ধরো তোমাকে বলে দিছে যে বামার সিরিজে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করে, ম্যাক্সিমাম সেটা তো কি করবা 1 ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু RH 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার। এখন দেখো RH এর মান তো ফিক্সড, n1 এর মানও ফিক্সড, বামার n1 এর মান কত 2, তাহলে 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার। আচ্ছা এখানে তো প্লাস না মাইনাস, তো n2 এর মান। এখন বলো কি বলছে ল্যামডা ম্যাক্সিমাম বললে n মিনিমাম। আর এই বামারের ক্ষেত্রে n মিনিমাম কতটুকু, মানে সর্বনিম্ন সবচেয়ে কাছের ঘর কত বামারের 3। আর তোমার বলতেছে যে তুমি লাভ দিও উপর থেকে, সবচেয়ে কাছের থেকে লাভ দাও। তো তুমি 2 তলায় আছো, তুমি সবচেয়ে কাছে থেকে লাভ দিতে বলছে, তুমি 3 তলা থেকে লাভ দিবা। আবার বলছে ল্যামডা ম্যাক্সিমাম পেতে হলে তোমাকে সবচেয়ে কাছ থেকে লাভ দিতে হবে, n মিনিমাম লাগবে। তাহলে n বামার জন্য n মিনিমাম কত, শুধুমাত্র 1 যোগ করে দিবা। তাহলে বামারে যেহেতু n1 এর মান 2, তার মানে n2 এর মান হবে 3, 1 ডিভাইডেড বাই 3 স্কয়ার। আচ্ছা এখন ধরো তোমাকে বলতো মিনিমাম বের করতে, 1 ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু RH 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার। এখন দেখো RH ফিক্সড, n1 এর মান ফিক্সড 2 স্কয়ার মাইনাস, এবার দেখো তোমাকে বলছে ল্যামডা মিনিমাম বের করতে তোমার n লাগবে ম্যাক্সিমাম। এখন তোমার বলতেছে যে তুমি সবচেয়ে উপর থেকে লাভ দাও, তুমি ওই যাবে একবার ইনফিনিটি চলে যাবা। সবচেয়ে কাছ থেকে লাভ দিতে বলে তুমি 2 তলায় আছো, 3 তলা থেকে তোমার সবচেয়ে কাছে। এখন তোমাকে বলছে n ম্যাক্সিমাম লাগবে, মানে অনেক উঁচা থেকে লাভ দিতে হবে, তুমি কোথায় ইনফিনিটি চলে যাবা। সেই ক্ষেত্রে তোমার এই n ডিভাইডেড বাই ইনফাইনাইট, আর এটা হয়ে যাবে 0 RH ইনটু 1 ডিভাইডেড বাই 4। এই 1 ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ ইকুয়ালস টু 0 আসে, এটা মাথায় রাখবা। তাহলে বোঝা গেল। এখন ধরো আরেকটা উদাহরণ দিয়ে দেখা, এখন বামার না, এখন তোমাকে বললাম লাইমেনের ল্যামডা মিনিমাম চাইলাম। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই RH ইনটু 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার। RH 1 ডিভাইডেড বাই লাইমেনের জন্য এই n1 এর মান কত 1 মাইনাস কি বলছে ম্যাক্সিমাম, এই ল্যামডা মিনিমাম চাইছে, ল্যামডা মিনিমাম চা মানে কি এটা n ম্যাক্সিমাম, আর n ম্যাক্সিমাম কখন হবে ইনফিনিটি থেকে লাভ দিলে, সুতরাং তোমার কি হবে 1 ডিভাইডেড বাই ইনফাইনাইট।
এখন যদি বলে লাইম্যান সিরিজের জন্য ল্যামডা ম্যাক্স বের করো, তাহলে কি করবো 1 ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু আর এইচ, তারপর আর এইচ তারপর 1 ডিভাইডেড বাই ল্যামডার জন্য এটা 1 মাইনাস ম্যাক্সিমাম বলছে, ম্যাক্সিমাম বলে n লাগবে মিনিমাম, আর n মিনিমাম কখন, যখন তোমাকে একবারে সামনে তুমি এই লাইনের জন্য তুমি কয় তলায় আছো, এক তলায়, এখন তোমার লাভ দিতে হবে সবচেয়ে কাছের ফ্লোর থেকে, দুই তলা থেকে, সুতরাং 1 থেকে 2 স্কয়ার, এখান থেকে আমরা RH 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 সমান সমান RH 4 মাইনাস 1 বা 3RH ডিভাইডেড বাই 4 আর ল্যামডা, অতএব ল্যামডা ইজ ইকুয়ালস টু হবে উল্টা, এটা কিন্তু 1 ডিভাইডেড বাই ল্যামডার মান, ল্যামডা করতে লাস্ট থেকে উল্টে দিতে হবে, অতএব ল্যামডা ইজ ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 3 আর h, আচ্ছা এটা কি ঠিক বলছি, 4 মাইনাস 1, ঠিক আছে। আমরা তো চলো এখন আমরা এই দুইটা সিকিউ দেখব, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 আর এটা হচ্ছে তোমার সিলেট বোর্ড 2023। প্রশ্নটা কি বলছে, একটা চিত্র দাও এ বি সি ডি ই, পাঁচটা দাও, এখন কি বলছে যে H পরমাণু উদ্দীপকে ইলেকট্রন ট্রিপ ধাপান্তরের ফলে সৃষ্ট বর্ণালী কি রূপ হবে, বর্ণালী কি রূপ তোমাকে আস্ক করছে, কোথা থেকে কোথায় গেছে দেখো, 5 নাম্বার, এটা হচ্ছে এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5। এখন তোমার কয় নাম্বার থেকে, 5 থেকে 5 4 3 2, 5 থেকে 2 আসছে, তাহলে এক্ষেত্রে সূত্রটা লিখি আমরা, 1 ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু RH 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার। এখন ধরো n1 এর মান কত, আসছে কোথায়, তোমার লাস্ট গন্তব্য কোথায় হইছে 2 তে, n1 এর মান 2, আর n2 এর মান কত, কোথা থেকে আসছো 5 থেকে 5। একটা জিনিস মাথায় রাখবা, n2 ইজ অলওয়েজ n1 থেকে বেশি হবে, n2 থেকে n1 সব সময় বেশি হবে, তাহলে এখন 1 ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু আর এর মান কত 10967 সেন্টিমিটার ইনভার্স 1, এখান থেকে 1 ডিভাইডেড বাই n1 এর মান কত 2 স্কয়ার মাইনাস n2 এর মান কত 5 স্কয়ার, এখান থেকে আলা উত্তর পাবে আপনারা 10967 ইনটু 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 5 মানে 25, এখানে আসে কত 20032.38 এই সেন্টিমিটার আসছে, এটা সরি এখন আসে না, তো এটা কিন্তু 1 ডিভাইডেড বাই ল্যামডার মান, অতএব ল্যামডা ইজ ইকুয়ালস টু হবে, এটা উল্টিয়ে দিতে হবে, ইনভার্স করে দিবা, ইনভার্স করে দিলে 4.34 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5, এটা সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার থেকে ন্যানোমিটার, ন্যানোমিটার নিতে হলে কি করতে হবে ইনটু 10 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ করতে হবে, যদি মিটার থাকতো তাহলে মিটারে এই যে আমরা RH এর মানটা যে বসাইছি এই মানটা আমরা সেন্টিমিটার ইনভার্স মানে বসাইছি, যদি এটা মিটারে বসাইতাম তাহলে এখানে 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করতে হতো, এখান থেকে তাহলে উত্তর আসবে আমাদের ইনটু 10 টু দি পাওয়ার 7 434.171 ন্যানোমিটার। এখন তোমার কি বলছে যে বর্ণালী কি রূপ হবে, এখন দেখো 434 কোনটার পরে বেনি আসহ কলা, মনে করো বেনি প্রথমটা হচ্ছে বেগুনি, বেগুনি কতটুকু, বেগুনি ছিল 380 থেকে 400 সামথিং, 400 কত মনে আসতেছে না, দাঁড়াও 424, 380 থেকে 424 আর এটা 434, তার মানে বেনি অবশ্যই এটা নীল কালার, অতএব বর্ণালী কি রূপ হবে নীল কালার, কারণ ল্যামডা ইজ ইকুয়ালস টু 434.171 ন্যানোমিটার, ন্যানোমিটার যা আমাদের নীলের সাথে, যা যে নীল রঙের বর্ণালীর সাথে ম্যাচ খায়। এখন এটা কি বলছে, সিলেট বোর্ড 2023 উদ্দীপকের বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত, ডাইরেক্ট তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, এখানে বর্ণালী চাই নাই, দেখো কি আবার সেম
সেম ভাবে করব 1 ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু RH 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার। এখানে n1 এর মান কত 1, এই যে দেখো এক নম্বরে আসছে কোথা থেকে 3 নাম্বার থেকে, তাহলে RH 10967 ইনটু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস n2 এর মান কত 3, তিন তলা থেকে এক তলায় নামছে, তাহলে 1 ডিভাইডেড বাই 3 স্কয়ার মানে কত 9। এখান থেকে আমরা তোর বের করতে পারবো 10967 ইনটু 1 divided by 1 minus 1 divided by 9, এটাকে ইনভার্স করে দিলে সুতরাং আমাদের ডাইরেক্ট ল্যামডা ইনভার্স করে দেওয়ার পর ল্যামডা আসে 1.02 ইনটু 10 টু দি পাওয়ার -5, আর এটাকে আমরা কিসে নিব ন্যানোমিটারে নিব। ন্যানোমিটার কথা তুমি ন্যানোমিটারে রাখতে পারো, সেন্টিমিটারে রাখতে পারো, যেইখানে মন চায় রাখতে পারো। কারণ কি দেখো এখানে তোমাকে বলছিল যে শিষ্ট বর্ণালী কিরূপ হবে। এখন তুমি যদি এটা ন্যানোমিটারে না নাও তাহলে তোমার বর্ণালী চিনতে একটু অসুবিধা হবে, তাই তুমি ন্যানোমিটারে নিলা, ইজিলি বুঝে গেছো যে 424 এর পরে নীল থাকে। আর এখানে তোমাকে বর্ণালী বলে নাই চাষ দৈর্ঘ্য কত তরঙ্গ দৈর্ঘ্য, তুমি তরঙ্গ দৈর্ঘ্য এটারও বের করতে পারো সেন্টিমিটার, অথবা তুমি 10 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ করে ন্যানোমিটারও নিতে পারো। যদি গুণ করো 10 টু দি পাওয়ার 7 দ্বারা কত আসে 102, 102.57 ন্যানোমিটার। এখন এগুলো এই দুইটা দেখবি মানে কি বলছে দেখো, ফার্স্টে একটা উদ্দীপক দেওয়া ই থেকে এ তে আসছে, তারপর ডি থেকে বি তে আসছে, সরি ই থেকে বি তে, ডি থেকে বি তে, আর সি থেকে এ তে আসছে। আমাদের প্রশ্নে বলছে যে এ ও সি শক্তি স্তরের শক্তির পার্থক্য এত হলে নির্গত আলোক রশ্মির দৃশ্যমান হবে কিনা। এখন এই যে দৃশ্যমান হবে কিনা সেটা জানার জন্য আমার কি লাগবে ল্যামডা লাগবে। আমাদের দেওয়া আছে ডেল ই এর মান শক্তি স্তরের পার্থক্য, তো কি দেওয়া আছে ডেল ই ইজ ইকুয়ালস টু 1.93 ইনটু 10 টু দি পাওয়ার -18। এখন আমরা জানি ডেল ই ইজ ইকুয়ালস টু hc ডিভাইডেড বাই ল্যামডা। এখন ল্যামডা ইজ ইকুয়ালস টু হবে hc ডিভাইডেড বাই ডেল ই, আর h মান কত 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 ইনটু আলোর বেগের মান কত 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ডেল এর মান দেওয়া আছে কত 1.93 ইনটু 10 টু দি পাওয়ার -18। এখান থেকে আমরা পাবো 1.02 ইনটু 10 টু দি পাওয়ার -7 মিটার। তাহলে ন্যানোমিটার নিলে কি করতে হবে 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ দিব, 9 দিয়ে গুণ দিলে হয়ে যাবে 102 দশমিক সামথিং হবে ন্যানোমিটার। এখন দেখো এটা দৃশ্যমান হবে কিনা, ল্যামডার মান কি আসছে 102, আর দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য কত, দৃশ্যমানের রেঞ্জটা কত 380 থেকে 780 ন্যানোমিটার, এখানে আসছে 102 ন্যানোমিটার, তাই 102 কি দৃশ্যমানের ভিতরে পড়ে, সুতরাং এটা হবে না। ইজি ইজি। তার পরবর্তীতে কি বলছে যে বি শক্তি স্তরে আপতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালী দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আবার দেখো কি বলছে, আগে শক্তি স্তরটা চিহ্নিত করো, কোনটা বলছে বি কয় নাম্বার 1 2, তার মানে n1 এর মান 2, এতটুকু আমাদের ফিক্সড। কি বলছে আপতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালী দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে কি ল্যামডা ম্যাক্স চাইছে আমাদের কাছে, আর ল্যামডা ম্যাক্স, তাহলে এখন আমরা সূত্রটাকে লিখি 1 divided by lambda is equals to RH 1 divided by n1 square minus 1 divided by n2 square। এখন ল্যামডা ম্যাক্সিমাম হলে আমাদের n এর মান কি লাগবে মিনিমাম, আমাদের n এর মান লাগবে মিনিমাম, আর মিনিমাম কত তুমি 2 তে আসো, তুমি 2 তলায় আসো, সবচেয়ে কাছের থেকে তোমার মিনিমাম দূরত্বে তোমার ঠিক আছে ছাদে কি বলে ছাদ থেকে লাফ দিতে হবে, তাহলে তুমি যদি 2 তলায় থাকো সবচেয়ে কাছে কয় তলা 3 তলা, নিচতলা কিন্তু যাওয়া যাবে না, উপর থেকে লাফ দিতে হবে, তাহলে 3 তলা থেকে লাফ দিলে সর্বনিম্ন n এর মান। আর তোমাকে বলছে ল্যামডা ম্যাক্সিমাম, ল্যামডা ম্যাক্সিমাম চাইতে হলে তোমার n লাগবে মিনিমাম, আর n মিনিমাম হচ্ছে 3 তলা, তাহলে n2 এর মান কত n2 এর মান হবে 3, তাহলে n1 এর মান তো ফিক্সড 2 নাম্বারটা n1 ফিক্সড, আর লাফ দিছো কোথা থেকে সর্বনিম্নটা 3, সেই ক্ষেত্রে কি হবে 10967 ইনটু 1 ডিভাইডেড বাই n1 এর মান কত 2 স্কয়ার মানে 4 3 মানে কত 1 ডিভাইডেড বাই 9,
এখান থেকে তোমরা ল্যামডার মান বের করো। এখান থেকে তোমরা ল্যামডার মান বের করবা, কি বলে 1 ডিভাইডেড বাই ল্যামডা, অতএব ল্যামডা ইজ ইকুয়ালস টু 1। এই ল্যামডা ম্যাক্সিমাম তোমরা বের করবা। আরেকটা কথা, এখন যদি তোমাকে বলতো যে ল্যামডা ম্যাক্সিমাম না বলে যদি বলতো যে তরঙ্গ সংখ্যা, তাহলে কি করতাম? একটা জিনিস দেখো, ল্যামডার সাথে তরঙ্গ সংখ্যার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। 1 ডিভাইডেড বাই তরঙ্গ সংখ্যা, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন তোমার তরঙ্গ সংখ্যা ম্যাক্সিমাম চাইলে তুমি ল্যামডা বের করবা মিনিমাম। সেম এই কেসটা আগে দেখবা এখানে কি বলছে। এখানে আমাদের বলছে তরঙ্গ দৈর্ঘ্য, বলছে ধরো তুমি তরঙ্গ দৈর্ঘ্য বলে নাই, বলছে তরঙ্গ সংখ্যা। সাপোজ তরঙ্গ সংখ্যা বলছে, এখন তরঙ্গ সংখ্যা কি বলছে? ম্যাক্সিমাম। তাহলে তরঙ্গ সংখ্যা যদি আমি ম্যাক্সিমাম পাইতে চাই তাহলে আমাদের ল্যামডা লাগবে কি? মিনিমাম, ল্যামডা মিনিমাম। আর ল্যামডা মিনিমাম চাইতে হলে আমাদের n লাগবে ম্যাক্সিমাম। সেক্ষেত্রে তুমি n এর মান হয়ে যেত ইনফিনিটি। আগে তুমি তরঙ্গ দৈর্ঘ্যটা একটা কি বলে সেট করবা, কি চাইছে আবার বলতেছি দেখো, যে তরঙ্গ সংখ্যা ম্যাক্সিমাম চাইছে। তরঙ্গ সংখ্যা ম্যাক্সিমাম মানে কি? ল্যামডা মিনিমাম লাগবে। এখন ল্যামডা মিনিমামের সূত্র সব কাজ করব। ল্যামডা মিনিমাম পাইতে হলে n লাগবে আবার ম্যাক্সিমাম। তো n ম্যাক্সিমাম কত? ইনফিনিটি থেকে লাভ দিতে হবে। তো এই ক্ষেত্রে হয়ে যায়, এই জায়গায় ইনফিনিটি হয়ে যায়। তো আর এই এই মানটা এইরকমই থাকতো, কারণ কি বার মানে তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা, তখন আর তোমার উল্টানো লাগতো না, এখানে উত্তর এসে। এখন কি বলছে? একটা উদ্দীপক দাও, উদ্দীপকে ইলেকট্রনটি স্থানান্তরের জন্য সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। এটা একটা ভিন্ন, মানে সব টপিকই ধরা হয়েছে, এটা হয়নি তাই এটা দিলাম। এখানে কি বলছে যে শক্তির পার্থক্য, এখানে কি বলে দিছিল যে শক্তির পার্থক্য, শক্তি পার্থক্য দিয়ে দিছে, আর এখানে শক্তি পার্থক্য বের করতে বলছে। আর আমরা কি জানি, e টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু -2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n স্কয়ার h স্কয়ার। এই সূত্র জানি না আমরা। এখান থেকে e, ওখান থেকে বলছে ইলেকট্রনটি স্থানান্তরের জন্য। ইলেকট্রন কোথা থেকে কোথায় আসছে? এটা তো দেওয়া নেই। হ্যাঁ, আচ্ছা সাপোজ ধরো তুমি 4 থেকে 3 2 আসছে, কোথায় 4 থেকে 3 2 আসছে, তাহলে কি e টু দি পাওয়ার 4 বের করবে একবার, তারপর e টু দি পাওয়ার 2 2 আসছে 2 বের করবে একবার, তারপর del e ইজ ইকুয়ালস টু কত? e টু দি পাওয়ার 4 মাইনাস e টু দি পাওয়ার 2। তো হচ্ছে তোমার শক্তি শক্তির পরিমাণ। এখন এখানে কি কি আছে? h এর মান কত? 6.62626 ইনটু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। আর m এর মান হচ্ছে তোমার ইলেকট্রনের পাওয়ার 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি। আর ইলেকট্রন তো 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। আর এই n এর মান হচ্ছে 1। না না না, n এর মান 1 না, n এর মান কি 4 এর ক্ষেত্রে হবে 4, 2 এর ক্ষেত্রে হবে 2। এটা আরেকটা নিয়মে করা যায়। আচ্ছা দেখো, তুমি চাইলে এখান থেকে ল্যামডার মান বের করতে পারবা। ওই যে 1 ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু RH 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার। এখানে 2 এর মান হচ্ছে 4, 1 এর মান হচ্ছে 2, n2 হচ্ছে তোমার 4, n1 হচ্ছে তোমার 2। এখান থেকে ল্যামডার মান বের করবা, একটা ল্যামডার মান আসবে তোমার। তারপর তুমি কি করবা? তারপর del E is equals to hc ডিভাইডেড বাই ল্যামডা। এখানে h এর মানও ফিক্সড, তো ধ্রুবক 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34, আর আলোর বেগের মানও ধ্রুবক 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। আর ল্যামডার মান এখান থেকে বের করবে, এখান থেকে তুমি বের করবে। দুইটা উপায় আছে। অর্থাৎ তুমি এই সূত্র যাদের হার্ড লাগে তুমি এই সূত্র দিয়ে করতে পারো, আর যদি হার্ড না লাগে ডাইরেক্ট এই সূত্র দিয়ে করতে পারো। এই বর্ণালী রিলেটেড তোমার আরো অনেক ম্যাথ আছে, সবই সেম। এই হয়তো ম্যাক্সিমাম বের করো, নয়তো মিনিমাম বের করো, আর না হয় তোমার বলে দিবে এই এখান থেকে এখানে আসছে বর্ণালী কি হবে, দৃশ্যমান হবে কিনা, আর অবলোহিত হবে কিনা, মানে সিম্পল। তুমি লাস্টে তরঙ্গ দৈর্ঘ্য বের করবা, মানে ঘুরে ফিরে এই অঙ্কগুলোই তোমার আসার চান্সেস সবচেয়ে বেশি। এছাড়া না এই বর্ণালীর ভিতরে ম্যাথ। আমরা পড়বো দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল। এতক্ষণ যা পড়িয়েছি তার থেকে তোমার এক সেট প্রশ্ন থাকবে, আর দ্রাব্যতা থেকে আলাদা একটা প্রশ্ন পাবা সিকিউ। কপালে থাকলে দুটা মিলে 3টা প্রশ্ন পেতে পারো গুণগত থেকে। তো কি করবো? দ্রাব্যতা, দ্রাব্যতার সূত্রটা মাথায় রাখবা, ইজ দ্রব্যের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইনটু 100। সূত্রটি হলো লেখা হয় m ডিভাইডেড বাই বড় হাতের m মাইনাস ছোট হাতের m ইনটু 100। কারণ ছোট হাতের m কি? দ্রব্যের ভর। বড় হাতের m কি? দ্রবণের ভর। দ্রবণ এখানে নাই। আর m মাইনাস m হচ্ছে দ্রাবকের ভর। আবার বলতেছি, ছোট হাতের m হচ্ছে দ্রবের ভর,
আর বড় হাতের এম হচ্ছে দ্রবণের ভর, মানে দ্রবণটা হচ্ছে তোমার দ্রব প্লাস দ্রাবক, আর এম মাইনাস এম হচ্ছে শুধুমাত্র দ্রাবকের ভর, মানে দ্রবণ থেকে দ্রবের ভর বাদ দিলে আমরা দ্রাবকের ভর পাবো। তো ঘটনা হয়েছে এরকম যে একটা দ্রবণ ইজ ইকুয়ালস টু দ্রব প্লাস দ্রাবক। তো দ্রাব্যতা ইজ ইকুয়ালস টু দ্রবের ভর, এই দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইনটু 100। কিন্তু এখানে আমাদের দেওয়া থাকবে শুধুমাত্র দ্রাব্যতা, সেখান থেকে দ্রাবকের ভর বের করব কিভাবে? এই দ্রবণ থেকে দ্রব বাদ দিলে দ্রাবকের ভর পাবো। আর এটা যে দ্রাব্যতা বলতে কি বোঝায়, ধরো তোমাকে বলে দিল দ্রাব্যতা 40, হ্যাঁ 40 দ্রাব্যতা দ্বারা কি বোঝায়? ওই দ্রবণে 100 গ্রাম দ্রাবকের ভেতরে 40 গ্রাম দ্রব আছে। আবার বলছি, এই 40 দ্রাব্যতা মিন্স হচ্ছে তোমার 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম দ্রব আছে। আর এই সূত্রগুলো মাথায় রাখবা, দ্রাব্যতার কেএসপি এর গুণফল, মানে শর্টকাট, যে এরকম ফর্ম, এবি থাকলে কেএসপি হবে এস স্কয়ার, এবি2 থাকলে কেএসপি হবে 4s কিউব, এবি3 থাকলে কেএসপি হবে 27 s টু দি পাওয়ার 4, আর a2b3 টাইপের লবণ থাকলে কেএসপি হবে 108 s টু দি পাওয়ার 5। এগুলো তুমি এমসিকিউ তে ইউজ করতে পারবা। আর অদক্ষেপ বা কেলাসিত হলে তোমার একটা শর্টকাট আছে কি, দ্রাব্যতার পার্থক্য উপরে নিচে হচ্ছে আদি দ্রবণ আর উপরে হচ্ছে নতুন দ্রবণ, এই দুইটার করে তুমি অদক্ষেপ শর্টকাট বের করতে পারবা, শর্টকাটে বের করতে পারবা। এখন ধরো কয়েকটা ম্যাথ দেখবো আমরা। এখন আমরা এটা দেখবো, খুব মনোযোগ সহকারে দেখবা। কি বলছে? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে কত? 80। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে 120। এখন কি বলছে? ওই দ্রবণের 500 গ্রাম এর তাপমাত্রা 60 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে নামালে কতটুকু অদক্ষিপ্ত হবে? কি করবা? আগে আলাদা করবা। ফার্স্টে কি কি করতেছে দেখো। 40 ডিগ্রি এর জন্য, 40 ডিগ্রি এর জন্য কি কি আছে দেখো। আমার দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে 80। অতএব আর এই কি যে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 80 গ্রাম। অতএব আমাদের এখানে দ্রব কত? 80 গ্রাম। অতএব আমাদের দ্রাবক কত? 100 গ্রাম, এটা ফিক্সড। অতএব আমাদের দ্রবণ কত? 80 প্লাস 100, 100 প্লাস 80 ইজ ইকুয়ালস টু 180 গ্রাম। এগুলো আমাদের কত? 40 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে। এখন আমরা ধরবো কোনটা? 60 ডিগ্রির ক্ষেত্রে, 60 ডিগ্রি সেলসিয়াস দুটাকে আমরা ভাগ করতেছি। এটার ক্ষেত্রে দ্রাব্যতা কত? দ্রাব্যতা দেওয়া আছে 120। অতএব দ্রব 120, মানে কি 100 গ্রামে দ্রব আছে 120। অতএব দ্রাবক হচ্ছে 100 গ্রাম। অতএব আমাদের দ্রবণ হচ্ছে 100 প্লাস 120 ইজ ইকুয়ালস টু 220 গ্রাম। আমরা কি ইনফরমেশন গুলো কালেক্ট করলাম। এখন দেখবা, ফার্স্টে দেখবা এখানে কি উল্লেখ করছে? দ্রবণ, দ্রাবক না দ্রবণ? বলছে দ্রবণ, তার মানে আমরা দ্রবণ নিয়ে স্টার্ট করব, শুরু করব দ্রবণ নিয়ে, শেষে যাব অদক্ষিপ্ততে। আর কি বলছে? তাপমাত্রা 60 থেকে 40। কোথা থেকে স্টার্ট করছে, মানে কোথা থেকে নামছে? 60 থেকে। এটাতে মার্ক করব আর এই দ্রবণকে মার্ক করব। এখন 60 এর দেখো, 60 এর দ্রবণ আছে 220 গ্রাম। এটাকে কেন মার্ক করছি? 60 থেকে 40 এ গেছে, তার মানে কি যেখান থেকে যাবে সেটাকে আগে মার্ক করবা। কারণ 60 এর মার্ক করব কি, এখানে উল্লেখ আছে দ্রবণ। আগে দেখো আমরা মার্ক করছি 60 ডিগ্রি সেলসিয়াসকে। এখন 60 ডিগ্রি সেলসিয়াসের সব আমাদের কাছে আছে। এখন আমরা কি বলছে? দ্রবণের কথা উল্লেখ করছে, দ্রবণ 500 গ্রাম। তার মানে আমরা এখানে সব বাদ দিয়ে দ্রবণটাকে ধরবো। দ্রবণ কত আছে? 220 গ্রাম। এখন এগুলো সব মুছে দিই আমরা। এখন ধরো এগুলো সব মুছে দিলাম। এখন আমরা কি করব? আগে 500 গ্রাম দ্রবণের কথা বলছে, আমাদের হাতে আছে কত? 220 গ্রাম। লিখবো 220 গ্রাম দ্রবণকে শীতল করতে অধক্ষিপ্ত হয় কত? এই যে এই দ্রাবক দুইটার বিয়োগফল 120 মাইনাস 80, 120 মাইনাস 80। অতএব 1 গ্রাম দ্রবণকে শীতল করতে অধক্ষিপ্ত হয় 120 মাইনাস 80 কত? 40। 40 ডিভাইডেড বাই 220
220। অতএব আমাদের প্রশ্নে কি বলছে 500 গ্রাম দ্রবণকে শীতল করতে অতক্ষিপ্ত হবে 40/220 ইন্টু 500। এই শূন্য এই শূন্য কাটা, অতএব এখান থেকে একটা মান আসবে 4 ইন্টু 500 ভাগ 22, 90.90। এখন দেখো সেম ম্যাথটা এবার একটু পাল্টিয়ে দিব, সেম জিনিসটা একটু উল্টপাল্ট করে দিব। এখানে কি বলছো দ্রবণ না, এখন তুমি দ্রবণ না দিয়ে আমি দ্রাবক দিলাম, কি দিলাম দ্রাবক। আবারও সেম আমাদের এখন দেখবো কি 60 ডিগ্রি থেকে 40 দিতে বলছে, তাহলে 60 ডিগ্রিকে আগে লক করব, লক করার পর এখানে বলছে দ্রাবক, তার মানে 60 ডিগ্রির দ্রাবক লাগবে। দ্রাবক তো আমরা জানি 100, আগে বের করলাম দ্রাবক 100। অতএব 100 গ্রাম দ্রাবককে 100 গ্রাম দ্রাবককে শীতল করতে অধক্ষেপ পড়বে ওই সেম 120 মাইনাস 80 সমান সমান কত 40 গ্রাম। অতএব 1 গ্রাম দ্রাবককে শীতল করতে অধক্ষেপ পড়বে 40/100 গ্রাম। অতএব আমাদের বলছে কত 500 গ্রাম দ্রাবককে শীতল করতে গ্রহণ করবো কত 40 ইন্টু 500/100 গ্রাম। এই টাইপের তোমার দ্রাব্যতা নিয়ে তোমার ডিগ্রি সেলসিয়াস কি বলে চেঞ্জ করে ম্যাথ আসতে পারে। এখন দেখো এটা, এই পাত্রের দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীতল করলে কত গ্রাম KCl লবণ কেলাসিত হবে? দেওয়া আছে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতা 40, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতা 60। কি বলছে দেখো 50 থেকে 25 নিতে হবে, এটা কিন্তু দ্রবণ। কি বলছে 50 থেকে 25 নিতে হবে, তাহলে আমাদের আগে কি করব 50 লক করব। এই 50 এ কি কি আছে? 50 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে দ্রব আছে তোমার 60 গ্রাম, দ্রাবক আছে 100 গ্রাম, আর মোট দ্রবণ হচ্ছে 160 গ্রাম। 100 প্লাস 60 160 গ্রাম। এখন কি বলছে যে 50 থেকে 25 নিব, 250 গ্রামে কি হয় দ্রবণ কত 160। অতএব 160 গ্রাম দ্রবণকে শীতল করলে অধক্ষিপ্ত পড়বে, কি করব এটা বিয়োগ করে দেব 60 মাইনাস 40 গ্রাম। অতএব 1 গ্রাম দ্রবণকে শীতল করলে 60 মাইনাস 40 কত 20/160 গ্রাম। অতএব এখানে কত 250 গ্রাম দ্রবণকে শীতল করলে অধক্ষিপ্ত পড়বে 20 ইন্টু 250/160 গ্রাম। 20 ইন্টু 250/160 তো 31.25 গ্রাম। এখন আমরা এই দুইটা ম্যাথ দেখব দ্রাব্যতার গুণফল রিলেটেড। ফার্স্টে কি বলছে যে XY2 যৌগের দ্রাব্যতা নির্ণয় করো, KSP এত দেওয়া আছে, একবারে সিম্পল কিছু বেসিক দিয়ে করাচ্ছি, পরে হার্ড করতে যাব। XY2 একটা যৌগ দেওয়া আছে, KSP এর মান দেওয়া আছে, বলছে দ্রাব্যতা নির্ণয় করতে। এখন ধরো কত XY2, এটা যদি আমরা ভাঙি দেখো x এর জন্য 2, তাহলে কি হবে x 2 প্লাস 2y মাইনাস। এখন এখান থেকে আমরা KSP কি পাবো, এটা যদি s, এটা হবে s, এটা হবে 2s। অতএব KSP is equals to 2s এর উপর আবার স্কয়ার হবে স্কয়ার, তো s into 4s কিউব, সরি 4s স্কয়ার। অতএব 4s কিউব। এখান থেকে দ্রাব্যতা কি s হচ্ছে তোমার দ্রাব্যতা, এই s এর মান বের করতে হবে, আমাদের KSP এর মান দেওয়া আছে। অতএব 4s কিউব is equals to 2.68 into 10 to the power minus 10। অতএব এখান থেকে যদি s এর মান বের করি 2.68 into 10 to the power minus 10 divided by 4 root 3। এখান থেকে দ্রাব্যতার মান আমরা এভাবে বের করে ফেলব। এই যে পরবর্তীতে কি বলছে
যে ZnOH2 এর দ্রাব্যতা হিসাব করো, সেম সেম। এবার দেখো ভাঙাবো হবে ZnOH2 এটা কি করে জিঙ্ক 2 প্লাস প্লাস OH দুইটা আছে, দুইটা OH মাইনাস। এখন এটাও S, এটাও S, এটা 2S, 2S না, এই 2টা উপরে পাওয়ার চলে যায়, KSP is equals to S into 2S, এর উপরে এই 2টা পাওয়ার চলে যায়, অতএব 4S কিউব। এখান থেকেও সেম S এর মান কিভাবে বের করবা, 4.86 into 10 to the power minus 15 divided by 4 এর উপর রুট কিউব। এখন দেখো কয়টা জিনিস চিনো, এই S গুলো আমরা কিভাবে ধরি, এই ZnS এই জিঙ্কের সামনে কোনো সংখ্যা নেই 1, তার মানে S একটা, এই OH কয়টা আছে দুইটা, তার মানে S এর ক্ষেত্রে 2 আসবে, আর এই 2S যদি একবার আসা পড়ে সেক্ষেত্রে কেস নির্ণয়ের সময় এই 2টা উপরে পাওয়ারও চলে যায়। এখন তোমাকে যদি বলতো যে জিঙ্কের ঘনমাত্রা নির্ণয় করো, তাহলে কিন্তু এই টোটাল ঘনমাত্রাটাই হচ্ছে S জিঙ্কের ক্ষেত্রে, আর যদি বলতো OH এর ঘনমাত্রা নির্ণয় করো তাহলে এই 2S টা হচ্ছে OH এর ঘনমাত্রা, এই ক্ষেত্রে এই স্কয়ারটা হবে না, এই যে এই ভিতরে এটা হচ্ছে তোমার ঘনমাত্রা। এটা দিলাম না। তো এখন আমরা আরো 4টা বোর্ডের সিকিউ নিয়ে আসলাম, যা পড়ে সেগুলোর ভিতরেই থাকবে, টেনশন করবো না। পাশে হলো ঢাকা বোর্ড 23, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AB2 এর KSP এর মান দেওয়া আছে, AB2 এর দ্রাব্যতা বের করতে বলছে। সেম টাইপের ম্যাথ একটু আগে দেখাইছি। KSP থেকে AB2 4S কিউব কি হবে, 4S কিউব আসবে, সেখান থেকে এটার মান দেওয়া আছে 1.84 × 10 to the power -8, এখান থেকে S এর মান কত বের করবা, এই দ্রাব্যতা। 2 নম্বরটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা এত, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা এত। এই পাত্রের দ্রবণকে, এটা হচ্ছে এ পাত্রের দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্যাস, কি লিখছে এটা, কত গ্রাম দিতে বলেছে, কত গ্রাম লবণ কেলাসিত হবে এখন দেখো 50 ডিগ্রিকে লক করব, আর এটা কি দেওয়া আছে দ্রবণ, তাই 250 গ্রাম দ্রবণ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণ কত আছে 60 প্লাস 100 160, তার মানে 160 দ্রবণকে কেলাসিত করলে দ্রাব্য কেলাসিত হয় কত, 60 - 40 20, সেখান থেকে আবার 1 কে কত হয়, তারপর 250 কত হয়। আর শর্টকাট আসলে একটা শর্টকাটটা জানো কি, যে অদক্ষিপ্ত বা কেলাসিত হওয়ার শর্ত ছিল অদক্ষেপ ছিল কত, দ্রাব্যতার পার্থক্য 60 - 20 ডিভাইডেড বাই দ্রাব্যতার পার্থক্য, তারপর পুরাতন দ্রবণ কত 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রবণ কত ছিল 60, আর দ্রাবক ছিল 100, দ্রাব্যতা 60 মানে কত, যে 100 গ্রাম দ্রাবকে 60 গ্রাম দ্রব আছে, তার মানে দ্রবণ হচ্ছে 60 প্লাস 100 160 ইনটু দিতে হবে নতুন দ্রবণ 250, এখান থেকে 31 দশমিক সামথিং আসবে, মেবি 31.25 আসবে, দুইটা গেল, ঠিক আছে। তারপর যে এটা দিনাজপুর বোর্ড 23 দেওয়া আছে, পাত্রে AgCl এর দ্রাব্যতার গুণফল এত, ক্লোরিনের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। আগে দেখো AgCl কে যদি ভাঙাই Ag প্লাস প্লাস Cl মাইনাস, এক্ষেত্রে যদি এটা S হয়, এই Ag এটাও S এটাও S, অতএব যে KSP is equals to S স্কয়ার, অতএব এখান থেকে S is equals to হবে রুট ওভার KSP এর মান কত আছে 1.7 into 10 to the power -10, এখান থেকে যেটা মান আসবে এটা হচ্ছে তোমার কি ক্লোরিনের ঘনমাত্রা। এখন দেখো এইটা এই S টা কিন্তু ক্লোরিনেরও ঘনমাত্রা, Ag মানে কি বলে সিলভারেরও ঘনমাত্রা, দুইটাই কিন্তু সেম। তোমাকে যদি প্রশ্নে বলতো যে সিলভারের ঘনমাত্রা বের করো, সেই ক্ষেত্রেও এই সেম মানই আসতো। এখন এই টাইপেরই অন্য একটা রকমের ম্যাথ দেখবো আমরা। এখন চলো আমরা ঢাকা বোর্ড 21 যাই। এখানে কি বলছে, Ag2CO3 এর KSP এত, পাত্রে Ag2CO3 এর সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, আমি বলছে কি পাত্রে Ag প্লাস আয়নের ঘনমাত্রা কত। এখন দেখো Ag2CO3 এটাকে ভাঙাবো, Ag কয়টা আছে দুইটা, Ag
প্লাস আছে কয়টা, দুইটা, প্লাস CO3 2 মাইনাস। এখন দেখো এটা S হলে এটা কত 2S, এখানে 2 দিয়ে গুণ আছে, আর এটা কিন্তু পুরোটা মিলে একটা ধরা হচ্ছে S। এখন KSP সমান কত, KSP is equals to 2S ব্র্যাকেট, এই যে 2 থাকার কারণে এই 2 পাওয়ারে চলে যাবে স্কয়ার ইনটু এই S এর মতোই থাকবে, সমান কত 4S স্কয়ার ইনটু S সমান সমান কত 4S কিউব। অতএব এখান থেকে আমাদের কি আছে যে 4S কিউব ইজ ইকুয়ালস টু KSP এর মান কত 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। এখান থেকে আমরা S এর মান বের করলে 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই 4 রুট কিউব 3। অঙ্কটা করি। 1.7 into 10 to the power minus 10 divided by 4, 3.48 into 10 to the power minus 4। এখন দেখো s এর মান বের হইছে, কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে AG প্লাস এর ঘনমাত্রা। এখন যে s আমাদের কোন ঘনমাত্রা বের হইছে, এটার ঘনমাত্রা বের হইছে s, কিন্তু আমাদের AG প্লাস এর ঘনমাত্রা বের করতে কিসের মান লাগবে, 2s এর মান লাগবে, নট 2s হোল স্কয়ার। দেখো এটা কিন্তু ঘনমাত্রার উপরে স্কয়ার পাওয়ার গেছে, কিন্তু মূলত ঘনমাত্রা কিন্তু এইটা, এই যে এই জায়গায় যেটা ধরবো আমরা ওইটাই তোমার ঘনমাত্রা। এক্ষেত্রে AG প্লাস এর ঘনমাত্রা 2s, এটার ঘনমাত্রা s। তো আমাদের মান বের হইছে s এর, তার মানে কি এটার ঘনমাত্রা বের হইছে, কিন্তু আমাদের চাইছে AG প্লাস এর। তো AG প্লাস এর ঘনমাত্রা, AG প্লাস এর ঘনমাত্রা যদি বের করি তাহলে কি হবে 2 দিয়ে এটারে গুণ করে দিতে হবে s এর মানকে, তাহলে আমরা এই মান পেয়ে যাব। তাহলে বুঝতে পারলা যে এইটার এটার তফাৎ কি, যে আমরা এইখানে যেই ঘনমাত্রা ধরবো সেটাই আমাদের বের করতে হবে, নট এখানে কি ধরছি। তো এই ফার্স্ট ম্যাথের ক্ষেত্রে আমাদের দুইটাই s ছিল, তাই কোনো ঝামেলা হয়নি, ক্লোরিনের ঘনমাত্রাও যা AG প্লাস এর ঘনমাত্রাও তাই ছিল, কিন্তু এই ক্ষেত্রে দুইটা আলাদা, AG প্লাস এর ঘনমাত্রা 2 দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে 2 s এর সাথে 2 আছে। তো এটা আমাদের আজকে লাস্ট টাইপের সিকিউ এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলতে পারো, যে অদক্ষেপ তো হবে কিনা। কি করবে, দুইটা পাত্র দেওয়া থাকবে, মিশিয়ে দেবে, তারপর বলবে কি এই যে এরকম A ও B পাত্রের দ্রবণ মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা মানে একটা মানে কি বলে ফ্লোটা মনে রাখবা। ফার্স্টে দেখবা কার উদ্দীপকে কার KSP এর মান দেয়া আছে, যেটার KSP এর মান দেয়া থাকবে আমরা তার কি বের করব, KIP বের করব, KIP। আর KIP এর মান যদি KSP থেকে বেশি হয় তাহলে অদক্ষিপ্ত হবে, আর KIP এর মান যদি KSP থেকে ছোট হয় তাহলে অদক্ষিপ্ত হবে না। তো KIP এর মান আমরা যেভাবে KSP বের করছি সেই একইভাবে বের করা যায় না, একইভাবে আর মূলত একটু অন্যরকম দেখা দিই আমি। কি বলছে, A ও B পাত্রের দ্রবণ মিশ্রিত করলে অদক্ষিপ্ত হবে কিনা। এর দ্রবণ দুটো মিশ্রিত করলে এই বেরিলিয়াম সালফেট এটাই আসবে, জানা কথা। বেরিলিয়াম, এটা একটু ভাঙিয়ে দেখিয়ে দিই, সালফেট যদি ভাঙি আমরা, বেরিলিয়াম 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস। এটা সূত্র আমরা আগে পারি যে S1V1 is equals to S2V2। এর মাধ্যমে আমরা এই দুইটার ঘনমাত্রা বের করব। প্রথমে বেরিলিয়ামের জন্য এটা কোন পাত্রে ছিল, ধরো এটা A পাত্র, এটা B পাত্র। এই পাত্রের ক্ষেত্রে বেরিলিয়াম সালফেটের ঘনমাত্রা বেরিলিয়াম 2 প্লাস, যেটা এটার ঘনমাত্রা বের করতে গেলে যে S1V1 is equals to S2V2, আমাদের লাগবে S2 is equals to S1V1 divided by V2। এখন দেখো এই বেরিলিয়াম এর পূর্বের ঘনমাত্রা কত ছিল, 0.3 মোলার, 0.3 ইনটু পূর্বের আয়তন কত ছিল 25 ml, 25 ml লেখার দরকার নেই, এবং V2 আয়তন পরবর্তীতে কি হয়েছে, দুটো মিক্সড করে দিয়েছে, তার মানে দুটো যোগফল, এখানে ছিল 25 ml, এখানে ছিল 45 ml, এটা যোগ করে দিব 25 প্লাস 45, এখান থেকে একটা মান আসবে 0.3 ইনটু 25 ভাগ 0.107 মোলার। এই আমাদের কি আসবে, বেরিলিয়ামের এটার প্রথমটার ঘনমাত্রা আমরা পেয়ে গেছি। পরবর্তীতে আমাদের কার ঘনমাত্রা বের করব, সালফেট, যেটার SO4 2 মাইনাস এর। এটা যদি বের করি সেম সূত্র দিয়ে S2 হবে
S1 V1 ডিভাইডেড বাই V2। S1 এর মান ওর কত ছিল 0.06 ইনটু ওর V1 এর মান কত ছিল 45 ml 45 ডিভাইডেড বাই টোটাল কত ছিল 25 প্লাস 45 কত হয় 50 70 0.06 ইনটু 45 ডিভাইডেড বাই 70। তো এর পরবর্তী ঘনমাত্রা কত 0.03। তো মনে রাখবো আমরা কি যে লিখে রাখি S1 হচ্ছে এই S2 প্রথমটা হচ্ছে 0.107 দ্বিতীয়টা হচ্ছে 0.03 মোলার। ওটা মুছে ফেলি। আমাদের ঘনমাত্রা নির্ণয় করা শেষ। এখন আমরা KIP নির্ণয় করব। KIP এখন KIP ইজ ইকুয়ালস টু এই যে ঘনমাত্রা যেটা গুণ করে দেব। প্রথমে কি দেখো এর ঘনমাত্রা Ba2 প্লাস কোন কিছু আছে আগে কোন সংখ্যা আছে যেটা আসলে ওইটাই 0.107 ইনটু পরবর্তীতে S প্রাইম দ্বিতীয়টার ঘনমাত্রা এক্ষেত্রেও কিছু নাই এইভাবে 0.03 অতএব এটা গুণ করে দাও 0.107 ইনটু 0.03 3.21 ইনটু 10 টু দি পাওয়ার -3। দেখেন দেখো কোনটা বড় KIP বড় অতএব KIP গ্রেটার দেন KSP অতএব এটা অধক্ষিপ্ত হবে তোমরা আসো পরেরটা করি। এখন আমরা অধক্ষেপ করার এই ম্যাথটি করব। ফার্স্টে আমরা AgCl কে ভাঙালে কি আসবে Ag প্লাস Cl মাইনাস প্লাস AgCl কেন নিলাম কারণ AgCl এর KSP দেওয়া আছে এর KIP বের করব। কারণ AgCl এর S1 V1 দেওয়া আছে। এখন এখান থেকে এই যে Ag কোনটা এখানে Ag এর কি বের করব ঘনমাত্রা বের করব। ঘনমাত্রা আমরা জানি কি S2 S1 V1 ডিভাইডেড বাই V2। এখান থেকে S1 এর মান হচ্ছে 0.02 ইনটু V1 কত ছিল 15 ডিভাইডেড বাই মোট কত 25 যোগ 15 কত হয় 40 এখান থেকে একটা মান বের হবে। তার পরবর্তীতে আবার এই Cl মাইনাসের ঘনমাত্রা লাগবে। তো এই ক্ষেত্রে S2 কত হবে আবারও S1 V1 ডিভাইডেড বাই V2। এক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে S1 ছিল 0.03 ইনটু V1 ছিল কত 25 ml 25 ডিভাইডেড বাই টোটাল আয়তন দুটো একসাথে করার পর আয়তন কত হয়েছে 40। তো এখান থেকে আচ্ছা আমি করি 0.02 ইনটু 15 ডিভাইডেড বাই 40 তাহলে কি আসছে 7.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 আর নিচেরটা 0.03 ইনটু 25 ডিভাইডেড বাই 40 0.18018 মোলার। এখন আমাদের কি লাগবে KIP লাগবে। KIP দুটো গুণ করে দেব 7.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু 0.10187 ইনটু 7.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 সমান 1.4 ইনটু 10 টু দি পাওয়ার -4। হ্যালো 1.10 তে কইছিল জানি আচ্ছা 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -10 এখানে আছে 1.4 ইনটু 10 টু দি পাওয়ার -4। সুতরাং KIP ইজ গ্রেটার দেন KSP অতএব অধক্ষিপ্ত হবে। লাস্ট টপিক অধক্ষিপ্ত হওয়ার ম্যাথ KIP KSP রিলেটেড। এই একটা ম্যাথে টোটালি যা যা আছে সব দেখিয়ে দেব ভালো মতো পড়বা। সব ম্যাথ একই রুলস। ফার্স্টে খুঁজবা কার KSP এর মান দেয়া আছে এই তো CuOH2 KSP এর মান দেওয়া আছে 1 × 10 টু দি পাওয়ার -10
যার কেএসপি এর মান দেয়া থাকবে তার কেআইপি বের করতে হবে। আই রিপিট, যার কেএসপি এর মান দেয়া থাকবে তার কেআইপি এর মান বের করতে হবে। আর কেআইপি যদি গ্রেটার দেন কেএসপি হয় তাহলে সেটা অধক্ষিপ্ত হবে, আর কেআইপি যদি লেস দেন কেএসপি হয় তাহলে অধক্ষিপ্ত হবে না। এটাই মেন রুলস। কিভাবে বের করতে হবে চলো শুরু করি। ভাঙাবো, এটাকে ভাঙাইলে কপার হাইড্রোক্সাইড, কপার 2 প্লাস প্লাস 2 OH মাইনাস। এখন দেখো আগে আমাদের কি করতে হবে, এদের আগে আমরা কি করতাম যে S2S ধরে দ্রাব্যতা ঘনমাত্রা এগুলো নির্ণয় করতাম, কিন্তু এখানে এগুলো করব না। এখানে যে S1V1 ধরে একটা সূত্র আমরা জানতাম কি S1V1 S2V2, এই সূত্র দিয়ে আমরা S2 বের করব। তো ফার্স্ট S1V1 S2V2, এটা কপার 2 প্লাসের জন্য বের করতেছি। ধরো কপার 2 প্লাসের জন্য সেক্ষেত্রে S2 কি হবে S1V1 ডিভাইডেড বাই V2। এখন কপার 2 প্লাস যেই পাত্রে ছিল সেই পাত্রের আয়তন কত 100 ml, তো V1 কত 100। সেই পাত্রে কপারের এই এটা কি মোলার, এটা কি দেওয়া আছে ঘনমাত্রা নাকি একটু ওয়েট, হ্যাঁ ঘনমাত্রা, এটা 6 × 10⁴, ঘনমাত্রা দেওয়া আছে 6 × 10⁻⁴ মোলার। আর আয়তন V2 কত, দুইটা পাত্র একত্রিত করছি, তার মানে এর আয়তন যোগ করে যে আয়তন হবে এটা হবে নতুন আয়তন। তো V1 ছিল 100, V2 ছিল 80, সো টোটাল V2 হচ্ছে 180। এখান থেকে আমরা মান বের করলে 100 × 6 × 10⁻⁴ ডিভাইডেড বাই 180, আমাদের আসে কত 3.33 × 10⁻⁴। দেখে রাখি 3.33 × 10⁻⁴। এখন আমরা ধরো এটার বের করব, এটার বের করতে হলে OH মাইনাস একটা যদি বের করি তাহলে S2 হবে S1V1 ডিভাইডেড বাই V2 সমান সমান S1 কত ছিল 0.01 ইনটু SEV1 কত ছিল 80 ml আর V2 হচ্ছে 180, সুতরাং সেম 0.01 ইনটু 80 ডিভাইডেড বাই 180, এখানে আসছে কত 4.44 ইনটু 10⁻⁻3। এখন আমরা কি বের করব কেআইপি ইজ ইকুয়ালস টু এর ঘনমাত্রা ইনটু এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা কত 3.33 ইনটু 10⁻⁴ ইনটু 4.44 ইনটু 10⁻⁻3। এখন দেখো এই যে 2টা আছে, এই 2টা এখানে পাওয়ার হয়ে যাবে। এখন বলতে পারো যে আগে তো আমরা এই 2s ধরতাম, 2s তারপর এখানে 2 গুণ হইতো এখানে পাওয়ার গুণ হইতো। এখন দেখো এই জায়গায় আমরা যেটা ধরি এই টোটালটাই ঘনমাত্রা, এই যে 4.44 ইনটু 10⁻⁻3 এই মানটাই হচ্ছে 2s এর মান, আর এই কিউব এই স্কয়ারটা আমরা আলাদাভাবে বসালাম। তো এই ক্ষেত্রে যেই ঘনমাত্রা বের হবে সেখানে এই জায়গায় কোনো কিছু গুণ দিবা না, এই পাওয়ার এই কি বলে সহগ যেটা থাকবে সেটা পাওয়ারে চলে যাবে। আর একটা জিনিস কি, এই যে S1V1 বের করলাম না, এখানে তোমার এই গুণ করতে হবে পূর্বে কয়টা পরমাণু ছিল, এই যে কপার এখানে কয়টা ছিল একটা, এক দ্বারা গুণ। তারপর এই ক্ষেত্রে সোডিয়াম নাকি হাইড্রোক্সিল আয়ন কয়টা ছিল একটা, এই এক দ্বারা গুণ, একের অধিক থাকলে সেটাতে গুণ করতে হবে। তো যেহেতু আচ্ছা দেখি কেএসপি এর মান 3.33 ইনটু 10⁻⁻4 ইনটু 4.44 ইনটু 10⁻⁻3 স্কয়ার, তো আসছে কি 6.56 ইনটু 10⁻⁹ সুতরাং এটা হচ্ছে 1, এটা 9, তার মানে কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, অতএব পদক্ষেপ পড়বে। এই ছিল আজ। এই ম্যাথগুলোই করে যাবা, আর যদি সময় পাও কিছু নীতি আছে, আউটবাউ নীতি, পলির বর্জন নীতি, হুন্ডের নীতিগুলো দেখে যাবা।
মানে এগুলা থেকেই কোশ্চেন আসে। কোয়ান্টাম সংখ্যা, তারপর কোয়ান্টাম সংখ্যা থেকে আসে, তারপর যে বর্ণালী থেকে, এই দুইটা মিলে একটা এক্সাক্ট প্রশ্ন পাবা। আর এই দ্রাব্যতার গুণফল থেকে এক্সাক্ট শিওর পাবা। ধরে নাও এই এই পদক্ষেপ পড়বে কিনা এখান থেকে একটা দিয়ে দেবে। সেম আবারও রিপিট করে দিই, দেখবা যার কেএসপি দেয়া আছে তার কেআইপি বের করব ফার্স্ট, তারপর কি করব, এই যে এই 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 নিয়মে তোমার এই ঘনমাত্রা বের করব, তারপর ঘনমাত্রা দিয়ে কেআইপি বের করব। সেই কেআইপি মান যদি কেএসপি থেকে বেশি হয় তাহলে অদক্ষিপ্ত হবে, আর যদি বেশি কম হয় তাহলে অদক্ষিপ্ত হবে না। তো অনেকগুলা সিকিউ দেখাইছি, অনেকগুলা সিকিউ দেখিয়েছি আজকে। সো স্মার্ট বোর্ড ছিল না, কিন্তু মুছে মুছে বারবার ভিডিও লক করে করে দৌড়া করতে পারি।